দেখো প্রচণ্ডভাবে একটা বাজে রাস্তা, কিন্তু চেষ্টা করব যাওয়ার। গামছাটা বেঁধে গেছে আমার। হ্যাঁ, আসলে অনেক পাতা রয়েছে আর এখানে অনেক দেখতে পাচ্ছ অনেক গাছের গুড়ি ধরে ধরে কিন্তু আমাকে টোটোতে উঠে গেছি এই ক্যাম্প থেকে। এখন আমাদের যাত্রা বিহারীনাথ পাহাড়। চলো তাহলে চলতে চলতে দেখাই কি হচ্ছে। বড় কথা, রাস্তায় এমন পাকস্থলী হাটের সাথে চুমু খাচ্ছে, মানে বুঝতে পারছো? এই কথাটা কিন্তু হেভি বলেছে, পাকস্থলী হাটের সাথে চুমু খাচ্ছে, দারুণ কথা। মানে বুঝতে পারছো রাস্তাটা এই রাস্তা, মানে পাকস্থলী আর হাট দুজনের চুমু খেয়ে নিচ্ছে। তাহলে বুঝতে পারছো কেমন রাস্তাটা, মানে এবড়ো কেবড়ো রাস্তা, কিন্তু লাল মাটি, চারিদিকে সবুজ, আর এত ভালো লাগছে না, জাস্ট আহা। মানে রিল্যাক্সের জন্য এর থেকে ভালো জায়গা আমি তো বলবো এই মুহূর্তে নেই। আমরা যেভাবে চলে এসেছি তোমরা কিন্তু ঠিক এইভাবে চলে এসো। আর এখন তো গন্তব্য বিহারীনাথ পাহাড়। একটা অদ্ভুত সুন্দর, এবং এখানে নাকি কেঁদুলি মেলা হয়, অর্থাৎ পুরুলিয়ার যে কেঁদুলি মেলা হয় সেই পুরুলিয়ার কেঁদুলি মেলার জায়গা। এটা অদ্ভুত একটা সুন্দর জায়গা, আহা। আর দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিহারীনাথ পাহাড়, যেখানে আমরা যাব। এই জায়গাটা দেখে আমার গ্র্যান্ড ক্যানিয়নের কথা মনে পড়ে গেল। দেখেছো, একটা অদ্ভুত সৌন্দর্য আছে, কিন্তু তার সাথে কিন্তু একটু ভয়ঙ্করতম ব্যাপারও রয়েছে। টোটো করে যখন বিহারীনাথ পাহাড়ে যাচ্ছি তখন একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। এখানকার কিছু গ্রাম বাংলার মানুষরা, এটা হচ্ছে তেঁতুলরাহ গ্রাম, তারা মিষ্টি ঝুড়ি বানাচ্ছে, মিষ্টি ঝুড়ি। দেখো, দেখতে থাকো, মানে তারা কি করছে একটু তোমাদেরকে দেখাই। অসাধারণ একটা জিনিস দেখতে পেলাম বিহারীনাথ পাহাড়ে যেতে যেতে। একটা মাসিকে আমি দেখতে পাচ্ছি কি সুন্দর ঝুড়িগুলো বুনছে, যেইগুলো কিন্তু আমরা মেলায় দেখতে পাই। আমাদের কলকাতায় যে মেলাগুলো হয় সেই মেলাতে এনারা যান, বিভিন্ন শিল্পকর্ম করেন। এবং দেখো এই যে সরু সরু বাঁশের যে কঞ্চি, সেই কঞ্চি দিয়ে এখানে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ এই ঝুড়িগুলো। অনবদ্য কিন্তু দেখতে পেলাম এই ঝুড়িগুলো। এই যে কোন ঝুড়িগুলো তৈরি সেটাও দেখাচ্ছি। এই যে দেখো এই ঝুড়িগুলো তৈরি হচ্ছে, এই দেখো, দেখি মাসে একটুখানি। এটা কি বলে এটাকে অ্যাকচুয়ালি? কি ঝুড়ি? মিষ্টি ঝুড়ি। আচ্ছা, মিষ্টি থাকে বোধ হয়, এগুলোকে বলা হয় মিষ্টি ঝুড়ি। এই যে হাতে ধরে আছি দেখো, এগুলো হচ্ছে মিষ্টি ঝুড়ি। মানে এর মধ্যে হয়তো মিষ্টিগুলো থাকে আর কি, মিষ্টি সাজানো হয়, তত্ত্বতে দেওয়ার সময় মিষ্টি সাজানো হয়। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। দেখো বাঁশের এটা যে তৈরি হচ্ছে, এটা কিন্তু বাঁশের কঞ্চি দিয়ে, অর্থাৎ বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হচ্ছে কিন্তু এই ঝুড়িগুলো। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বাঁশের কঞ্চি। এই বাঁশের কঞ্চিগুলোকে এইভাবে করে ছেলা হচ্ছে। একটা অসাধারণ ফিল হচ্ছে নীল, মানে এই লোকে নিয়ে, মানে গ্রামে আসলে এই ফিলগুলো না থাকলে কেন গ্রামে আসা বলো তো? চুপ করে আছে, চুপ করে আদর খাচ্ছে। গ্রামে এসছি আর গ্রামের স্বাদ মানে বলা যেতে পারে এটা নেচার নিজেই করে দিল। জল আমাদের শেষ হয়ে গেছে আর বাচ্চা ধরে রয়েছে, আর রমেনদা কিন্তু আমাদের বাড়িতে আগে ছিল এই জল, এখন আবার এই এক্সপেরিয়েন্স গুলো না আলাদাই। মানে এই রকম কলে জল ভরা, তারপরে এই রকম একটা পরিবেশ আমরা তো সব সময় আমরা কেউই পাই না। তো তাই আমাদের এখন তো টিউবওয়েল আছে কোথায়? নেই, আমাদের বাড়িতে আগে ছিল, এখন কমে গেছে। এবং এই টাইপের কল, এই টাইপের কল এগুলো গ্রামের দিকে আমাদের ওই যে কিরম টাইপের ছিল না। হ্যাঁ, বড় হাতলের আমাদের ছিল, আমাদের বাড়িতে আগে ছিল। একটু অন্যরকম, কেমন খেতে, খারাপ না। এই মুহূর্তে আমি চলে এসেছি বিহারীনাথ পাহাড়ের নিচে বিহারীনাথ মন্দির, অর্থাৎ শিব ঠাকুরের সুন্দর একটি মন্দির। এবং শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এখানে কিন্তু জনসমুদ্র হয়, প্রচুর মানুষের ভিড় হয়। আমরা আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ৪৫ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এই বিহারীনাথ মন্দির বা বিহারীনাথ ধামে। চলো তোমাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখাই, তারপর তো একটুখানি পাহাড়ে আমরা উঠবই। চলো তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার কিন্তু প্রচুর দর্শনার্থীদের এখানে ভিড় হয়। শুধু এখানকার মানুষ নয়, বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন, কারণ তাদের মানত এখানে যে থাকে সেই মানত করতেও আসেন বা কেউ মানত পূর্ণ করতেও আসেন। এবং এই সেই মন্দির বিহারীনাথ মন্দির, খুব নাম করা মন্দির। দেখতেই পাচ্ছ বাসের স্ট্রাকচার দেওয়া, তার কারণ
কালকে ছিল সোমবার, আমরা ইচ্ছে করে এখানে আসিনি, কারণ শুনেছিলাম সোমবার দিন এত ভিড় হয় যে এখানে ঢুকতে গেলে 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। সুতরাং তাই কালকে একটুখানি আমরা অ্যাভয়েড করলাম, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা অ্যাভয়েড করেছিলাম। এই যে দেখছো পেছন দিকে দেখা যাচ্ছে বিহারীনাথ মন্দির, সেই এই যে দেখছো বিহারীনাথ মন্দির, আর ঠিক তার পেছন দিকেই কিন্তু বিহারীনাথ পাহাড় দেখো দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা প্রাকৃতিক, মানে একটা প্রকৃতির কোলে এইরকম একটা মন্দির, সত্যি কোথাও একটা উত্তর ভারতের যে মন্দিরগুলো আছে সেগুলো কিন্তু ফিল দেয়। তো দান পেটি, অর্থাৎ এখানে তুমি নিজের মতন করে দান করো, দেখো দেওয়াই আছে। এই হচ্ছে মন্দিরের দৃশ্য এবং ঘন্টা দেখতেই পাচ্ছ। মন্দির ঠিক ওপরে রয়েছে গণেশের মূর্তি, ওম নমঃ শিবায় লেখা। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এই হচ্ছে বিহারীনাথ বাবা, যেখানে জল প্রদান করা হচ্ছে, মাথায় জল দেওয়া হচ্ছে বিহারীনাথ বাবা। দেখো দেখতে পাচ্ছি এখানে মা বিন্দেশ্বরী মায়ের মূর্তি রয়েছে। এটা মা পার্বতীর মন্দির। যে মন্দিরটা আছে এখানে, কালীমাতার যে কালী মায়ের যে মন্দিরটা আছে সেটাকে দেখো গেট বন্ধ, যতটা পারলাম একটু তুলে ধরার চেষ্টা করলাম। বিশ্বজিৎ মূর্তি একটা, দেখো অনেকটা অন্ধকার, যতটুকু পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো দেখতেই পাচ্ছি রাধাকৃষ্ণের মন্দির। কোথায় এসছো তুমি, কোথায় এসছো? হ্যাঁ হ্যাঁ বিহারিনাথে এসছো, তাই বোম বোম ভোলে দেখতে? জল ঢেলেছো বিহারিনাথে, জল ঢেলেছো? জল ঢালা হয়ে গেছে। ও এখানে পাথরের দেখতে পাচ্ছি মূর্তি। একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা পাথর রাখা আছে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি, একটা নন্দীর মূর্তি, একটা কিন্তু সম্পূর্ণ নন্দীর মূর্তি, একটা নন্দীর মূর্তি সম্পূর্ণ হয়নি। আর এটা দেখো পাথরে কিন্তু নিজেই একটা কেমন প্রতিমার আকার ধারণ করেছে, দেখেছো? এই তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি জুম করি তাহলে বুঝতে পারবে। এই দেখো দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে মনে আছে কালকে একটা গ্রামে সেই লোকাল কিছু প্রতিমা দেখিয়েছিলাম, যে লোকাল ঠাকুর, সেই মূর্তিগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকেই যখন কোনো মন্দিরে আসি কোনো একটা মনোবাঞ্ছা পূরণ করার জন্য আসি, কিন্তু সেই মনোবাঞ্ছা পূরণ করার জন্য একটা পথ থাকে। সেই পথটা কি? বাবা ভোলানাথের যে কোনো ধামে যদি যাও বা যে কোনো মন্দিরে যাও, সেখানে কিন্তু দেখবে একটা নন্দী মহারাজের মূর্তি থাকে। এবং কথিত আছে, পুরাণও কথিত আছে, যে বাবা ভোলানাথের কাছে যদি সরাসরি কোনো কিছু মনস্কামনা পূর্ণ করতে হয়, তাহলে সেই মনস্কামনা যার দ্বারা পূর্ণ হয় তিনি আর কেউ নন, নন্দী মহারাজ। সেই নন্দী মহারাজের পা ছুঁয়ে তার কানে কানে আমি কিছু কথা বলে আমার যে মনস্কামনা সেটা পূরণ করব। আমি জানি বাবা ভোলানাথ সেটা শুনবেনই। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যারা বিশ্বাস করেন না এটা তাদের ওপর, কিন্তু আমরা যারা বিশ্বাস করি এটা আমাদের তাদের কাছে অবশ্যই নিজের হয়ে থাকুক। এখানে রয়েছে নন্দী মহারাজ এবং আমি চলে এসেছি দেখছো এই বিহারীনাথ মন্দিরে। সেই নন্দী মহারাজকে এই মুহূর্তে আমি জাস্ট দুপায়ে নমস্কার করলাম। আমি আমার মনস্কামনা একটু জানাচ্ছি নন্দী মহারাজকে কানে কানে। বিহারীনাথের মন্দির বা বিহারীনাথ ধাম থেকে একটু এগিয়ে চলে এলাম, ফরেস্টের গেটটা রেখে। এবার হচ্ছে বিহারীনাথ যে পাহাড়, সেই পাহাড়ে ওঠার রাস্তা। তবে পাহাড়ে ওঠার রাস্তাটা কিন্তু খুব কঠিন, এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাবো সেটা। এবং এখানে দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ ফরেস্ট ট্রেকিং রুট বিহারীনাথ হিল। এবং দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই পাহাড় এবং সেই রাস্তা, যে রাস্তাটা কিন্তু কতটা উঠতে পারবো জানি না, কারণ কোনো লোককেও দেখছি না। এবং বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কিন্তু আঁচ এখানে রয়ে গেছে। এই হচ্ছে
পাহাড়ের রাস্তাটা, দেখি কতটা ওঠা যায়। আমি উঠে তারপর তোমাদেরকে দেখাবো কি হতে চলেছে এখানটায়, ঠিক আছে? এই যে দেখো, দেখতেই পাচ্ছি প্রচণ্ড এবড়ো খেবড়ো জায়গা। এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে পাহাড়ের জায়গা। ট্রেকিং রুট বলে লেখা আছে, তবে খুব খুব বাজে একটা পরিস্থিতি, দেখতে পাচ্ছ? ওরে বাবা রে বাবা, ভয়ঙ্করতম রাস্তা এটা। এটা নাকি ট্রেকিং রুট, দেখতে পাচ্ছ? মানে এই চড়াই উতরাই রাস্তা টোটালটাই দেখো, এগিয়ে যাওয়ার ওখান চেষ্টা থেকে করছি। এই অবধি এসছি সবাই মাত্র। হ্যাঁ এসছি, মোটামুটি অনেকটা কিন্তু উঠে গেছি, বুঝেছো? আমি আর নীল বাচ্চাকে একটু রেখেছি, কারণ ক্যামেরাটা নিজে ধরে করা যাচ্ছে না। তো প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট কিন্তু আমরা উপরে উঠেছি, আর পারছি না, প্রচণ্ড হাঁপাচ্ছি, মানে একটা নিঃশ্বাস কেমনটা হচ্ছে। সব থেকে বড় কথা, এইভাবে করে গাছগুলোকে সরিয়ে সত্যি আমাদের পক্ষে যাওয়া এই মুহূর্তে একটু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। যদি এটা শুকনো টাইম হতো কিছু অসুবিধা হতো না, কিন্তু চারিদিকে না বৃষ্টি পড়ে সব পাহাড়গুলোকে তোমার পাগুলো হড়কে যাচ্ছে, জুতোটা স্লিপ খাচ্ছে। এবং আমরা তো সেইভাবে করে আসিনি যে ট্রেকিং করতে আসবো, জাস্ট নর্মালি আমরা এসেছিলাম। কিন্তু এসে দেখছি যাতে আমাদের কোনো বিপদ না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ এই ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের কাছে। পর 3টে 3:30 নাগাদ আমরা ফিরতে আরম্ভ করলাম আমাদের নেচার ক্যাম্প পলাশনীরের দিকে। পলাশনীরে ফিরতেই দেখি ততক্ষণে ঝিরঝির বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। প্রচণ্ড গরমের পরে এই ঝিরঝির বৃষ্টি যেন কোথাও দিল আমাদের বিরাট স্বস্তি। ওফ, দুপুরের মধ্যাহ্ন ভোজ পলাশনীরের, যেমন নাম তেমনি তাদের ব্যবহার এবং তেমনি তাদের খাবার, আমি এটুকু বলতে পারি। দেখো, দুপুরে কিন্তু সরু চালের ভাত, পেঁয়াজ, পাঁপড় রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, এখানে আলু পোস্ত রয়েছে, মাছ রয়েছে, আমার জিভে জল চলে আসছে, চাটনি রয়েছে। চাটনি দেখলে সত্যি কথা বলতে কি আমি লোভটা সামলাতে পারি না। ও আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার আমি কিন্তু নিরামিষ নিয়েছি, এবং সেই নিরামিষে দেখো ডাল আসছে এবং আলু পোস্ত, উচ্ছে ভাজা, আর আমার জন্য যেহেতু আমি নিরামিষ বলেছিলাম তাই পনিরের তরকারিটাও কিন্তু আসছে। তবে ততক্ষণে কিন্তু আমি লোভ সামলাতে পারছি না, আমি কিন্তু খেতে বসে পড়লাম। তোমাদেরকে বললাম যে তোমরা যদি আসো তাহলে কিন্তু ঠিক এই প্যাকেজগুলোই কিন্তু থাকবে তোমাদের খাবারের মধ্যে। খাওয়া আরম্ভ করলাম, ভীষণ খিদে পেয়েছে। এরপরে কিন্তু আরেকটা জায়গায় যাবো, সেই পর্বটা কিন্তু দেখো, ঠিক আছে? তাহলে মা বলে খাওয়ার সময় কথা বলতে নেই। সেদিন টায়ার্ড ছিলাম তাই কোথাও আর বেরোতে পারিনি। আমরা যেটা করলাম, রাত্রিবেলা এই যে ডোম টেন্ট, এই ডোম টেন্টে শুয়ে পড়লাম এবং ঠিক করলাম যে আমরা ভোরবেলা বেরোবো বারান্তি লেকের দিকে। ঘুমালাম, ঘুমানোর পরেই টেবিলে হাজির, আর 8:30টার সময় দারুণ একটা ব্রেকফাস্ট। আহা হা, দেখতে পেয়েছো? লুচি, আজকে যে ঘুগনি, মিষ্টি, ব্রেকফাস্টে রয়েছে এবং এটাই কিন্তু থাকে। লুচি, ঘুগনি এবং মিষ্টি, সাথে তো পেঁয়াজ লঙ্কা রয়েছে। ঠিক আছে, চলো। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। গুড মর্নিং রমেন দা। গুড মর্নিং। আচ্ছা, আর হচ্ছে তোমার যেটা বলছিলাম যে বেশ সুন্দর একটা রাতে ঘুম হয়েছে। ঘুমার পর এখন বাজে 8:30, 8টা থেকে 8:30টার মধ্যে এখানে ব্রেকফাস্ট দিয়ে দেয়, এবং আমাদেরও তাই দিয়ে দেওয়া হলো। এবং মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যদি তুমি দেখতে পাও বাঙালির প্রিয় জিনিস রসগোল্লা আর লুচি, আর টোটো চলে এসছে, আর সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা যাব কোথায়? বারান্তি লেক। চলো তোমাদেরকে ঘুরে দেখাই একটু কেমন লাগছে, কারণ এরপর তো বেরিয়ে যাওয়ার পালাও থাকবে আমাদের। তো চলো তাহলে দেখতে থাকি কী হচ্ছে পুরুলিয়া ডায়েরিজে। আর আমার চ্যানেলটা মনে আছে তো, চল পালাই। ছোটোবেলায় আঁকা সেই পাহাড়ের কোলে জলাশয়, প্রচুর গাছগাছলা, চারিদিকে সবুজ এবং সুন্দর একটা প্রতিবিম্ব পড়েছে, দেখতে পাচ্ছ? এটাই হচ্ছে বরন্তী লেক। যেই লেকটা দেখার জন্য কলকাতা থেকে শুরু করে কলকাতার বাইরের প্রচুর মানুষ কিন্তু চলে আসেন এই বরান্তিতে, ঠিক যেভাবে আমরা ছুটে এসেছি। যদিও বরান্তিতে এটা নিয়ে আমার 5 বার আসা, কিন্তু যতবার আসি ততবারই যেন মনে হয় বরান্তিকে একেবারে নতুন। ওফ, অসাধারণ দৃশ্য। বারান্তি লেক, পাহাড় আর আমি। এখানে আমার মনে হয় না আমার কোনো প্রেমিকার দরকার আছে, কারণ সব থেকে বড় প্রকৃতি প্রেমী কিন্তু অবশ্যই দরকার এখানেই। বাঙালির দীপুদাকে ছেড়ে
আমি এই মুহূর্তে চলে এসেছি পুরুলিয়া পিসির কাছে একদম। এবং সব থেকে বড় কথা, বারান্তি লেকে আমি বারবার ফিরে আসি, কোথাও বোধহয় প্রেম আমাকে বারবার ফিরে পেতে চায়। এবং এই যে দেখছো বারান্তি লেকের এই পাহাড়টা, আমার কাছে কোথাও মনে হয় এটা থাইল্যান্ডের ফুকেটের মতন। আমার কাছে বোধহয় এটাই ফুকেট। আমি বারে বারে এখানে আসি, খুব ভালো লাগে প্রচণ্ড। আর এই যে পাটা ডুবিয়ে বসেছে, একটা মনে শান্তি পাচ্ছি, কারণ প্রচণ্ড গরম, তার মধ্যে জলের যে কিছুটা এই যেটা আরাম বোধ করছি, এটা বোধহয় স্পাতে গিয়ে অনেকে করেন টাকা দিয়ে। এখানে ছোটো ছোটো মাছগুলো পায়েতে টোকা মারছে, ভালোই লাগছে বেশ। কি তোমরা কি বারান্তি আসতে চাও? কীভাবে আসতে চাও আমি অবশ্যই আমার ব্লগে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে থেকো। আর আমার চ্যানেল চল পালাই ফলো রেখো কিন্তু। এরপর টোটোকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ড্যামের দিকে। যেখানে আমার আনাগোনা অগন্তি, হ্যাঁ তারই নাম পুরুলিয়া বারান্তি। সে পুরুলিয়া বারান্তি একটা ভালো লাগার জায়গা। এবং এই চারদিকে লেক রয়েছে এই দিকটায়, এখানে প্রচুর পলাশ ফুলের গাছ। এই যে পাহাড়টা দেখছো, এই নিচের গাছগুলো সবটাই কিন্তু পলাশ ফুলের গাছ। যদি এই সৌন্দর্যটাকে দারুণভাবে উপভোগ করতে হয়, তাহলে তোমাদেরকে চলে আসতে হবে ঠিক জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের মধ্যে, অর্থাৎ যখন সরস্বতী পুজোর একটা এনভায়রনমেন্ট থাকে সেই সময়। দেখবে এই জায়গাটা পুরো লালে লাল গেরুয়ায় গেরুয়া হয়ে থাকে, মনে হবে প্রকৃতি বোধহয় কোথাও সিঁদুর ছড়িয়ে দিয়েছে। কি আসছো তো তাহলে? যাই হোক, তাহলে বিদায় নিচ্ছে এই মুহূর্তে বারান্তি থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। মনটা খুব খারাপ লাগছে, কারণ এবার আমাদের যেতে হবে বাড়ির পথে। তাই পুরুলিয়াকে বাই বাই করলাম, পলাশ নীরকে বাই বাই করে এবার চললাম কলকাতার পথে, আবার যাত্রা শুরু। ব্যাক ডায়মন্ডে আসছিলাম, ভাবেছিলাম যে নামবো হাওড়াতে, কিন্তু তারপর অনেকেই জানালো যে হাওড়া দিয়ে নেমে আমার যেহেতু খড়দাতে যেতে হবে, সুতরাং আমার সব থেকে ভালো হচ্ছে শেওড়াফুলির যে লঞ্চ ঘাট, সেখানে আমি চলে এলাম। এখান থেকে তারপর অটো বা টোটো নিয়ে ব্যারাকপুর স্টেশন, তারপর ওখান থেকে তো খুব সিম্পল, অর্থাৎ আমি অনেক আগে পৌঁছে যাবো। দেখো, দেখতেই পাচ্ছ সেই গঙ্গাবক্ষে কিন্তু আমি এই মুহূর্তে বসে আছি এবং লঞ্চও বসে আছি। এই হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, নীলও রয়েছে আমার সাথে, আমরা সব একসাথেই বেরোবো। তাহলে ঠিক আছে, টাটা, ভাই ভাই, ভালো থেকো। আমিও বাড়ি গিয়ে পৌঁছেই, বাড়িতে যাই, তোমরা খুব ভালো থেকো।